আজকে আমরা ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে মেইনলি ওয়েব প্রসেসিং এর ডাইং থেকে শুরু করব। ডাইং এর আমরা জানবো পুরোটাই আমরা ডিটেইলস জানবো। আজকে ক্লাসে আমরা থ্রি ডিফারেন্ট ডাইং থেকে শুরু করে মোটামুটি জানার চেষ্টা করব। প্রথমে যেটা লেখা আছে দেখেন যে ওয়েব প্রসেসিং মেইনলি তিন ভাগে ভাগ করা। আমরা তো অনেকগুলো পার্ট আছে, যেহেতু আমরা মেজর আমাদের ওয়েব সম্পর্কে জানাটা খুবই জরুরি। তিনটা পার্ট আছে, একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডাইং ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ফিনিশিং। সবার আগে যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই প্রি ট্রিটমেন্ট প্রসেসে কি কি হয় আর প্রি ট্রিটমেন্ট প্রসেস কেন দরকার ডাইং। এখন আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট প্রসেস কেন দরকার এটা সম্পর্কে একটু জানি। কারকে ধারণা আছে যে আসলে প্রি ট্রিটমেন্ট কেন দরকার আপনি বলেন। প্রি ট্রিটমেন্ট না করলে খুব সহজে ডাইং করা যাবে না। ডাইং করার পূর্ব শর্ত হচ্ছে ডাইং করা যাবে না খুব সহজে, নাকি ডাইং করা যাবে? ডাইং করা যাবে না। ডাইং করলে সেই কাপড়টা মানে আনইভেন আসবে, বিভিন্ন রকম সমস্যা আসবে। মানে সেটা ডাইং করার যে একটা ফেব্রিক ডাইং করলে সব জায়গায় কালার পারফেক্ট না হলে তার কেউ ওটা পছন্দ করবে না। হ্যাঁ, জাস্ট এইসব কারণেই প্রি ট্রিটমেন্ট করা হয়, যাতে ফেব্রিকে যথাযথভাবে ডাইং করা যায়। আচ্ছা, অনেকটা হয়েছে, আগেও অ্যাড করবেন। ভেরি গুড পয়েন্ট একটা। আর কেউ অ্যাড করবেন যে আসলে আমাদের ডাইং এর শুরুতে যে আমাদের প্রি ট্রিটমেন্ট প্রসেসটা ফলো করা হয়, প্রি ট্রিটমেন্ট প্রসেস কেন ফলো করা হয়, এর গুরুত্ব কি প্রি ট্রিটমেন্ট প্রসেসে বলেন, কিছু বলতে পারেন? প্রি ট্রিটমেন্টে আমাদের ফেব্রিকের ক্ষেত্রে যে যখন আমরা গ্রেড ইনস্পেকশন করানোর পরে যে বাহ্যিক লোম থাকে বা কাপড়ের অ্যাবজর্সি বা পিএস কন্ট্রোলের ক্ষেত্রে ডাইং এর জন্য পিএস কন্ট্রোলের ক্ষেত্রে প্রি ট্রিটমেন্টটা খুবই জরুরি, খুবই জরুরি। এক কথায় বলা আছে যে গ্রে ফেব্রিকে যে র মেটাল থাকে এগুলো রিমুভ করে ডাইং করার প্রসেস করার নাম হচ্ছে প্রি ট্রিটমেন্ট। হ্যাঁ, লাইট সেটের জন্য আলো জ্বলছে। লাইট সেটের জন্য। আচ্ছা, এখানে একটা হচ্ছে, এখন দেখেন এখানে একটা ফ্লোচার্ট লেখা আছে। এখন হচ্ছে ইন্সপেকশন অফ গ্রের মধ্যে এই জিনিসগুলো করা হয়। এটা হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে, যেটা মধ্যে স্টিচিং, শেয়ারিং, ডিসাইজিং, স্কাউরিং, ব্লিচিং, ডাই এবং ফিনিশিং। এখানে কিন্তু ডিসাইজিং আছে। হ্যাঁ, ডিসাইজিং। এখন দেখেন প্রি ট্রিটমেন্ট প্রসেসটা কেন দরকার। আমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা যতগুলো ফাইবার ইউজ করি, আমরা কি ধরনের অথবা আমরা কি করি বলেন তো, আমরা এই তিনটাই ইউজ করি, তাই না? কটন, পলিস্টার আর সেলাইন। আর ইউজ করি আমরা মেইনলি আপাতত ভিসকোস রিয়ন কিছু আছে। এখন ধরেন এতগুলো ফাইবারের মধ্যে আমরা কটনটাই ব্যবহার করি। গত ক্লাসে বলেছিলাম যে কটনটা কেন ব্যবহার করা হয়, ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এর ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ অনেক কম, 6% ইনগ্রেডিয়েন্টস, আর হচ্ছে 94% কি থাকে, কটনের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ। কি উপাদান? সেলুলোজ। সেলুলোজ থাকে হচ্ছে 94%। বাকি যতগুলো ফাইবার আছে এই ফাইবারগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ অনেক বেশি। ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ কি অনেক বেশি। এখন দেখেন যেখানে কটনের জন্য কত 6%। এখন এই প্রি ট্রিটমেন্ট প্রসেসে এই প্রসেসগুলো অবলম্বন করা হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রি ট্রিটমেন্ট প্রসেসটা করা হয় বিভিন্ন যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এই ইনগ্রেডিয়েন্টস গুলো দূর করা আমাদের দরকার। এখন যদি আমি দূর না করি তাহলে কি হতে পারে, দূর না করে যেটা হবে আমরা যখন হচ্ছে ডাইং করার উদ্দেশ্য কি, যে রং, ডাইং মানে কালার, তাই না? এই কালারগুলো ফেব্রিকের গায়ে লাগবে। এখন ধরেন ডাইং যদি ভালো না হয় তাহলে সে কি আনইভেন হবে। এই প্রি ট্রিটমেন্ট প্রসেস করার উদ্দেশ্য হচ্ছে এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এই ইনগ্রেডিয়েন্টস গুলো এই প্রি ট্রিটমেন্ট প্রসেস দ্বারা দূর করা হয় বা রিমুভ করা হয়। এই যে কটনের জন্য 6% ইনগ্রেডিয়েন্টস আছে এটা দূর করা হবে। এখন যদি দূর না হয় তাহলে কি হবে, তাহলে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এই ডাইং গুলো ফেব্রিকের গায়ে লাগবে না। মানে কালার যেটা দিব, যে ডাইস গুলো ব্যবহার করবো এই ডাইস গুলো ফেব্রিকের গায়ে লাগবে না। তাহলে যদি না লাগে তাহলে আমার ডাইং করার কোনো মানে নেই, প্রয়োজন নেই, কারণ ডাইং তো হচ্ছে না, কষ্টের একটা ব্যাপার। এখন দেখেন এই প্রি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে অনেকগুলো প্রসেস অবলম্বন করা হয়। নাম্বার 1 হচ্ছে ইন্সপেকশন অফ গ্রে। আমরা গ্রে ফেব্রিক চিনি না, ওটা কি করা হয়, প্যাচিং, ব্যাস সেকশন আছে ডাইং এর, একটা ব্যাস সেকশন কি রাখা হয়, গ্রে ফেব্রিক গুলো রাখা হয়। এখন ইন্সপেকশন অফ গ্রে এর উদ্দেশ্য হচ্ছে, ইন্সপেকশন মানে কি, চেক করা। এটার ফাংশন হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, ডিফারেন্ট টাইপ অফ ফল্ট, অর্থাৎ কোন
নিয়ে আসি Nets ওয়েল থাকতে পারে। মার্কেট মার্কেট তারপর বল থাকতে পারে পিন থাকতে পারে নেক্সট থাকতে পারে। নেস থাকতে পারে পাট্টা থাকতে পারে অনেক ফল থাকতে পারে প্রথম যেটা করা হয় ইনস্পেকশন এটা দ্বারা চেক করা হয় অ্যাসেসমেন্ট অফ ডিফারেন্ট টাইপ অফ ফল্ট যা কথা বলছি এগুলো ভাবে কিন্তু করা হয় ক্লিয়ার মনে রাখতে হবে দুই নাম্বারটা হচ্ছে স্টিচিং স্টিচিং মানে কি অ্যাডিং টু অর মোর ফেব্রিক জয়েন্ট টুগেদার অ্যাডিং টু or more or more fabric join together অর্থাৎ কি করা হয় বলেন তো স্টিচিং এ যেটা করা হয় স্টিচিং এ সেটা হচ্ছে একের অধিক ফেব্রিককে জয়েন করা হয় ক্লিয়ার তারপরে দেখো শেয়ারিং কি করা হয় শেয়ারিং এ যেটা করা হয় যে আমরা যে ব্লেড ইউজ করি শেয়ারিং এ যেটা করা হয় যে ব্লেড দিয়ে কাপড়টা কি করা হয় কাটা হয় কাপড়টা কাটা হয় এই শেয়ারিং এর আগে যে আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে ডিসাইডিংটা আগে যাবে হ্যাঁ ডিসাইডিংটা কি হবে আগে যাবে তারপর শেয়ারিং অথবা কেউ আগে দেয় পিছে দেয় এখন কথা হচ্ছে শেয়ারিং এ কি করা হয় এখন ডিসাইডিং কি করা হয় ডিসাইডিং এ যেটা করা হয় যে সাইজিং যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো রিমুভ করা হয় সাইজিং ম্যাটেরিয়াল বলতে কোনগুলো বোঝানো হয় এগুলো হচ্ছে কোনগুলো স্যার মার স্যার মারই তো সাইজিং ম্যাটেরিয়াল। আর কি হতে পারে সাইজিং ম্যাটেরিয়াল আমরা যে বাহ্যিক লোমটা থাকে রাইট যেমন নেট টাইপ থাকতে পারে সুতা থাকতে পারে স্যার নেক্সট তো ওটা সিজিং এ করা হয়। আর হচ্ছে হ্যাঁ তারপর আছে ধরো ওই ডিজাইনিং সিস্টেম সেমই তো আছে সেম কিন্তু আলাদা তো দুইটা বইয়ের হিসাব তো আলাদা। সিঞ্জিং এ যেটা করা হয় সেটা হচ্ছে ওই যে বার্ন করে সুতাগুলো তুলে সেটা পুরো হবে এখন যেটা করা হয় শেয়ারিং কি করা হয় শেয়ারিং এ ব্লেড ইউজ করা হয় ব্লেড দিয়ে কাপড়টা কি করা হয় আর স্লিপিং করা হয় না না ওটা স্লিটিং ফিনিশিং ওটা তো আলাদা আর প্রি ট্রিটমেন্টের কথা বলছি স্লিটিং যেটা করা হার্ড এক্সট্রাক্টর এটা ফিনিশিং এর পার্ট শুরুতে যেটা বলতেছি সেটা হচ্ছে মানে শেয়ারিং এ যেটা করা হয় সেটা হচ্ছে যে ব্লেড আমরা ব্যবহার করি তো ব্লেড দিয়ে কাপড়টা কাটা হয় ব্লেড দিয়ে কি করা হয় কাপড় কাটা হয় শেয়ারিং এর কাজ ডিজাইন থেকে যেটা কাজ সেটা হচ্ছে যে সাইজিং যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কি করা হয় রিমুভ করা হয় সাইজিং ম্যাটেরিয়াল বলতে বোঝানো হয় স্টার্চ গ্লুকোজ এই টাইপের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো কি করা হয় দূর করা হয় আসলে মেইনলি যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বলতে এগুলোই বোঝানো হয় ওয়েল ফ্যাট ওয়াক্স স্টার্চ গ্লুকোজ এগুলো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আচ্ছা দূর করা হয় এখন আসলে গুরুত্বপূর্ণ সিনজিং এ কি করা হয় যেটা বললো সিনজিং এ হচ্ছে নেম শেয়ারিং ফাইবার এগুলো মানে হচ্ছে বার্ন মানে কি আগুনের মাধ্যমে কি করা হয় ওটা এক্সেস যে সুতাগুলো এক্সেস যে থ্রেডগুলো আছে সেগুলো কি করা হয় পোড়ানো হয় এখন কথা হচ্ছে না পোড়ালে কি হবে সিজিং না করলে কি হতে পারে পিলিং খারাপ হয়ে হবে যাবে। পিলিং খারাপ হবে ওইরকম অবস্থায় যদি ডাই করা হয় পুরো কালার বলবে না কারণ হ্যাঁ আবার পিলিংও খারাপ একটা কাপড়ে হচ্ছে সুতা উপরে উঠে আছে এই সুতাকে যদি আমি রিমুভ না করে ডাইং করি ওই তখন কি ওই সুতার উপর কালার করবে সুতা ধরে পরে যাবে না ফাঁকা হয়ে যাবে ওই গ্যাপ গ্যাপ হয়ে যাবে ঠিক আছে সেখানে কিন্তু আসে ওটা বেশি আবার এমন গুটি গুটি হয়ে যায় পিলিংটা যেটা বলবো এটা খারাপ হবে। তারপরে আসে স্কাউরিং বোঝা যাচ্ছে তো স্কাউরিং কেন করা হয় স্কাউরিং এর উদ্দেশ্য হচ্ছে তেল চর্বি to remove the oil wax or to remove the natural impurities from the fabric অর্থাৎ যে ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো আছে সেগুলো দূর করা হয় এটার জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা সেই কেমিক্যালটা কি কাস্টিং সোডিয়াম সোডিয়াম চলে হাইড্রক্সাইড আমরা কাস্টিং কি বলবো সোডিয়াম হাইড্রক্সাইড কি ক্ষার না অ্যাসিড খারাপ ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় স্যার ডিটারজেন্ট দেওয়া হয় এটা আরেকটা জিনিস করা হয় দেখেন এখানে একটা কেমিক্যাল প্রসেস আছে কি প্রসেস আছে আমি আপনাদের বলেছিলাম কি বলেন তো এটা বোঝা যাচ্ছে তো এখন এই যে স্কাউরিং করা হয় স্কাউরিং একটা রিঅ্যাকশনের মাধ্যমে এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট গুলো হয় সেটা হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে C75 H35 COO Na এর নাম কি কেউ বলতে পারেন এর নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সোডিয়াম স্টিয়ারেট সোডিয়াম স্টিয়ারেট ঠিক আছে প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে কি উৎপন্ন হবে বলুন তো এখান থেকে
কি উৎপন্ন হতে পারে? এটার নাম কি? আমরা একটু লিখে বুঝে গেছি। এটা হচ্ছে কি নাম? সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে? আর এটার সঙ্গে কি হবে বলুন তো? এটার সঙ্গে যদি রিঅ্যাকশন করে তাহলে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে না? এটার উদ্দেশ্য হচ্ছে এই যে রিঅ্যাকশনটা আছে লবণ পানি, এটা উৎপন্ন হবে কি? লবণ পানি। এটার উদ্দেশ্য হচ্ছে লবণ পানি উৎপন্ন হওয়ার অর্থ হচ্ছে এই যে ন্যাচারাল ইম্পিউরিটিস গুলো আছে, এই ইম্পিউরিটিস গুলো যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্ষারের সঙ্গে রিঅ্যাকশন করে, ক্ষারের সঙ্গে রিঅ্যাকশন করে কি হয়? ইম্পিউরিটিস গুলো দূর হয়ে লবণ পানি উৎপন্ন হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্কাউরিং রিঅ্যাকশন। এটা কিন্তু এইভাবে করা হয়। ডিপি আরো আছে, আমরা পরে যাই। এটাতে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ব্লিচ করা হয় কি দাদা? জি স্যার। স্যার বিদেশে তো 5টা কেমিক্যাল ইউজ করা হয় টোটালি। হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। পারঅক্সাইড কিলার বলা হয়। আমরা যা ডাই নিউক্লিক চাকরি করে দেবো। স্যার আমি তো আর এটা কি চেক করার আপনারা? জি স্যার। পিএইচ তো আছে, পারঅক্সাইড কিলার জি স্যার। করেন? জি স্যার। এটা করা হয়, অবশ্যই করা হয়। 49 এর মধ্যে 48 এরকম থাকে। পারঅক্সাইড কিলার এটা অবশ্যই চেক করা হয়। এটা যে মিটার আছে দেখা যায় এটা সাদা হয়েছে কিন্তু দেখেন না? এটা দিয়ে ভিতরে দিয়ে দেখে যখন হয় না তখন কি করা হয়? স্যার কেমিক্যাল ভালো। আবার কেমিক্যাল, যেহেতু কেমিক্যাল, কারণ আমরা আগে জানি কেমিক্যালের ডিমান্ড অনেক বেশি, কিন্তু আমরা সেরকম কেমিক্যাল ইউজ করি না তো। এই জন্য তো আমাদের ডাইনে কি ডাইনে সবসময় যেটা ধরা হয় হিসাব করা হয় আরএফটি। ডাইনে যারা আমরা চাকরি করি এই ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত, আরএফটি। রেডি ফর ডাইং নাকি স্যার? রাইট ফার্স্ট টাইম। ও আর না স্যার ওটা আগে থেকে আমি ডি ভাবছি। আরএফটি মানে হচ্ছে রাইট ফার্স্ট রাইট ফার্স্ট মানে টাইম। প্রথমেই রাইট ফার্স্ট টাইম খুবই গুরুত্বপূর্ণ। ডাইংয়ে যে ক্যালকুলেশন করা হয় তারা যখন ডাইংয়ে চাকরি করো বলে যে আরেকটি ভালো করতে হবে, আরেকটি ভালো করতে হবে। আরেকটি কি? আরেকটি মানে হচ্ছে রাইট ফার্স্ট টাইম। অর্থাৎ আমরা কি করা হয় ল্যাবে কি করা হয়? আমাদের ট্রায়াল নামে ল্যাবে ট্রায়াল ট্রায়াল দেওয়া হয়, তাই না? ল্যাবের ভিতরে একটা আমরা কি রেসিপি নিই, তাই না? ল্যাবে যে আমরা রেসিপি নিব এটা তো ল্যাবের আমাদের কি কম স্যাম্পলের জন্য করি, হয়তো 10 গ্রাম 20 গ্রাম বা এরকম। কিন্তু আমরা কি বাল্ক প্রোডাকশন করি না? প্রোডাকশন মানে কি? বাল্ক মানে বৃহৎ আকারে প্রোডাকশন করা হয়। আমরা যে রেসিপিটা নিব ল্যাব থেকে ওই রেসিপি একটু বাড়ায় দেয় হচ্ছে বাল্ক, তাই না? দিয়ে কিন্তু আমরা ডাইং করি। রাইট ফার্স্ট টাইমের উদ্দেশ্য হচ্ছে আমরা যে ল্যাবে যে রেসিপি নিব ওই রেসিপি প্রথমবারে যে ডাইং করব ওই ডাইংটা একবারে মিলে যাবে, সেটাকে বলা হয় আরএফটি, রাইট ফার্স্ট টাইম। ডাইংয়ের জন্য আরএফটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি দেখবেন কিন্তু ক্রিটিক্যাল যেগুলো সেট আছে সেগুলো থেকে কি আরএফটি খারাপ আসে। আরএফটি খারাপ আসে মানে কি ডাইং ভালো হয় না, কারণ হচ্ছে রেসিপি আমরা যেটা নিচ্ছি রেসিপিটা ক্লোজ হয় না ওটার সাথে। এখন আমাদের ডাইং শেপ মিলে না কেন? মিলে না উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ল্যাবের একটা দুর্বলতা আছে। আমরা শুধু ডাইংয়ে গাইজ ভালো না বা কেমিক্যাল ভালো না এটা আমরা দোষ দিই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ল্যাবে আমরা যখন রেসিপি চেক করি, ল্যাবে রেসিপি নিয়ে তো ডাইং করা হয়, তারপরে একটা অ্যাপ্রুভাল নেওয়া হয়। ল্যাবে যখন ডাইং করা হয় ল্যাবে কিন্তু অনেকগুলো কাছাকাছি রেসিপি নেওয়া হয় না, প্রায় ধরা হয় এ বি সি ডি, ধরেন এরকম 4টা ক্যাটাগরি আছে। 4টা ক্যাটাগরি কি করা হয়? আমরা কয় ধরনের ডাইস ব্যবহার করি ডাইং করার জন্য? প্রাইমারি কালার ইউজ করি, তাই না? রেড, ব্লু আর ইয়েলো, তাই না? রেড, ব্লু আর ইয়েলো। এখন ধরেন এই 3টা কালার দিয়ে আমরা একটা পার্পল কালার তৈরি করতে বলছি, এরকমই তো হয় শেষ। এখন ধরেন 4টা ক্যাটাগরি করা আছে, এ বি সি ডি ক্যাটাগরি করা হয় অ্যাপ্রুভালের জন্য। এখানে রেসিপি নেওয়া হয়, এটা একটু ক্লোজ নেওয়া হয়, এটা একটু বেশি নেওয়া হয়, আর একটু কম নেওয়া হয়, মানে কাছাকাছি নিয়ে যেটা ভালো আসবে সেটা কি করা হয় অ্যাপ্রুভাল করা হয়। এখন ল্যাবে যেটা গুরুত্বপূর্ণ যেটা পার্ট সেটা হচ্ছে আমরা জানি আমরা কি করি সল্ট সোডা যুক্ত করি না? জি স্যার। সল্ট অনেক ইন্ডাস্ট্রিতে এটা ভ্যারি করে, আমি গত ক্লাসে বলেছিলাম যে এই জিনিসটা জানার জন্য একটু কিন্তু কমিউনিকেশন গ্যাপ থাকবে সবার মধ্যে। কারণ হচ্ছে অনেক জায়গায় অনেকভাবে ইউজ করে। যেমন আমি যেখানে জব করতাম সেখানে সল্ট কিভাবে দিত, বস্তা নিয়ে এসে ঢালে দিত, এটা কিন্তু দেওয়ার কোনো নিয়ম নাই। সল্ট আস্তে আস্তে দিতে হবে যেন মিশে যায়, কিন্তু কি করা হয় সল্ট একবারে ঢোকায় দেওয়া। এখন ল্যাবে আমি সল্ট দিলাম সমস্যা নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সোডা ডোজিং করা, সোডা অ্যাড করা হয়, হ্যাঁ?
জানি তো সোডা, জি, স্যার। সোডা অ্যাশ, যেটাকে বলা হয় সোডা অ্যাশ। সোডা অ্যাশ, সোডিয়াম কার্বনেট। সোডা অ্যাশ মানে সোডিয়াম কার্বনেট। এখন সোডা যখন দেওয়া হয়, আমি যদি লবণ দেওয়ার মতো আমি বস্তা ধরে ওরকম করে আমি যদি ফেলাই, কি হইতে পারে এটাই? আনিমেন আসতে পারে স্যার। পুরোপুরি সেটি আনলিমিটেড। কারণ হচ্ছে সোডা অ্যাশ যখন যুক্ত করা হয় খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন পিপিএড দিয়ে যখন ল্যাবে যখন সোডা অ্যাশ দিব, এখানে একটা জিনিস ফলো করা হবে, সেটা হচ্ছে সরাসরি ওই ফেব্রিকের গায়ে ফেলা হয় না। কেন? সোডা অ্যাশ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমি যেটা ব্যবহার করছি যে ডাইস বা কেমিক্যালটা, ওই কেমিক্যালটা একদম ফিক্সড হয়ে যাবে। ধরো আমি যখন সোডা দিলাম ল্যাবে, আমি কিন্তু ল্যাবের কথা বলতেছি, আবার বাল্কে আসতেছি। ল্যাবে যখন সোডাটা যুক্ত করা হবে, আমি যখন সরাসরি আমি কাপড়ের গায়ে যখন ফেলে দিলাম, কি হবে? যেখানে সোডা অ্যাশটা পড়বে কাপড়ে ওই জায়গায় শুধু সেটেল হয়ে যাবে, বাকি জায়গা ফাঁকা থাকবে। তাহলে সে কি আনএভেলেবল হয়ে যাবে। এই জন্য ল্যাবে খুবই গুরুত্বপূর্ণ। ল্যাবে যখন হচ্ছে টেস্ট করা হয়, ল্যাবে যখন অ্যাপ্রুভাল নেওয়া হয়, তখন দেখতে হবে। আমি যখন কাজ করতাম তখন স্যার বলতো, যখন তুমি সোডা অ্যাশ দিবা আস্তে আস্তে ওই যে বিকারের গায়ে ফেলাবা, ওটা যেন আস্তে আস্তে যেন কাপড়ের গায়ে পড়ে। এটার উদ্দেশ্য হচ্ছে যদি আমি একবারে ফেলাই তাহলে কি কাপড়ে ওই জায়গায় শুধু পড়বে, আর বিকারের গায়ে যদি দেই আস্তে আস্তে কি হবে, চারদিকে ছড়িয়ে ছড়ে পড়বে। এই জন্য কি হয়, এই জন্য আমরা অনেকেই গবেষণা করে দেখা গেছে যে বাল্ক প্রোডাকশনে আরেকটি ভালো করার জন্য ল্যাবের রেসিপি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ ল্যাবের রেসিপি যদি এভাবে করা না হয়, তাহলে তো আমার ঠিক মতো হিসাবপত্র আসবে না, তখন তো আমি প্রথমবার ডাইন করে সেট মিলাইতে পারবো না। এই জন্য যেটা বললাম যে রাইট ফার্স্ট টাইম এখন হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে কিন্তু খুবই এরা খুব খেয়াল করে। আরেকটি ভালো হলে আমাদের কি কি ভালো হবে বলেন তো? আরেকটি ভালো হওয়া মানে আমাদের পুরা শেড তো ভালো হবেই, ওভারঅল কস্ট কিছু কমে যাইতেছে। কারণ কি, আমি যদি একবারে যদি আমার শেড মিলে যায়, তাহলে নতুন করে যে টপিং স্ট্রিপিং, তোমরা আপনারা জানেন টপিং করা হয়, স্ট্রিপিং করা হয়, গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, এগুলোতে আমরা যাবো। টপিং স্ট্রিপিং করা মানে কি? একটাতে কি পুরা কালার তুলে দেওয়া ব্ল্যাক করা হয়, আর একটাতে কি করা হয়, আবার নতুন করে অ্যাডিশন করা হয়, যুক্ত করা হয়। যুক্ত যখন করা হয়, আমরা জানি 1 কেজি ডাই করার জন্য প্রায় 100 লিটার পানির প্রয়োজন হয়। তাহলে কত আমরা কি 1500 কেজি, 2000 কেজি, 3000 কেজি এরকম কাপড় তো ডাইং করি। এখন ডাইং করতে আবার যদি নতুন করে আবার কেমিক্যাল, ডাইস এবং ওয়াটার ব্যবহার করা হয়, তখন কি হবে? হিউজ পরিমাণে কষ্ট বেড়ে যাবে। সো এই জন্য ইন্ডাস্ট্রিগুলো কি করা হয়, আরএফটি করা হয়। যারা এসকিউ একটা ফ্যাক্টরি, এসকিউ ময়মনসিংহ এসকিউ, ওদের কিন্তু আরএফটি 95%। তো ফ্যাক্টরি আরএফটি কত? 95%। ওদের খুবই ভালো হয়, ওরা কাজ করার সময় খুবই যত্ন সহকারে কাজ করে। বাকি ইন্ডাস্ট্রিগুলো আরএফটি অনেক খারাপ। আরএফটি খারাপ হলে কিন্তু আমাদের কি হবে, ডাইং করাটা খারাপ হবে। পড়াকে বোঝা যাচ্ছে, কনফিউশন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি বুঝবো না। তাহলে আমি কোথায় ছিলাম? ব্লিচিং এ ছিলাম। ব্লিচিং যেটা করা হাইড্রোজেন পারঅক্সাইড ক্লিয়ার করা হয়। আমি গত ক্লাসে বলেছিলাম এখানে একটা গবেষণা করা হচ্ছে। কি গবেষণা করা হচ্ছে আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন প্রি-ট্রিটমেন্ট প্রসেস, আমরা জানি স্কারিং ব্লিচিং করা হয়, আরো দুটো জিনিস ব্যবহার করা হয়, সিকোয়েস্টারিং এজেন্ট। আপনার নাম শুনেছেন? হ্যাঁ জি স্যার। এটা ব্যবহার করার উদ্দেশ্য কি? স্যার এটা পানির মধ্যে যে রিডিউস দ্য ওয়াটার হার্ডনেস, তাই না? জি স্যার। অথবা রিডিউস দ্য মেটাল আয়ন। মেটাল আয়ন জিঙ্ক 2+ কপার 2+ আর হার্ডনেস, জি স্যার। পানির হার্ডনেস। হার্ডনেস মানে কি? খরতা। জি স্যার। এটা কি দূর করা দরকার না? পানির হার্ডনেস দুইভাবে দূর করা, একটা টেম্পোরারি পার্মানেন্ট, একটা টেম্পোরারি আর একটা পার্মানেন্ট হার্ডনেস দূর করা হয়। এখন সিকোয়েস্টারিং এজেন্ট ব্যবহার করা হয়, হ্যাঁ। এখন সিকোয়েস্টারিং এজেন্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস দ্য ওয়াটার হার্ডনেস। স্কারিং করা হয়, ব্লিচ করা হয়, আবার সিকোয়েস্টারিং এজেন্ট। এটা ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল, তাই না? এজেন্ট। জি স্যার। এটাও কেমিক্যাল, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডও কেমিক্যাল। গত ক্লাসে বলেছিলাম মনে আছে কিনা এটা। এখন এই যে একটা লং প্রসেস, যে প্রি-ট্রিটমেন্ট প্রসেস, এটা লং প্রসেস না, অনেকগুলো কেমিক্যাল ব্যবহার করতে হচ্ছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে যেটা করেছে সেটা হচ্ছে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে শর্ট করতেছে। কিভাবে শর্ট করতেছে সেটা জানা দরকার। এখন ধরেন এই তিনটা কেমিক্যালের কাজ একা যদি কেউ করতে পারে, তাহলে আমার জন্য ভালো না? সব কিছু জন্য ভালো। এই জন্য এখন গবেষণা করে যেটা করা হচ্ছে, নতুন একটা কেমিক্যাল আসছে, এটার নাম হচ্ছে TF120C। এটা হচ্ছে ট্রান্সপোর্ট। এর নাম হচ্ছে কি? ট্রান্সপোর্ট। এটার নাম কি? TF120C। তোমরা অনেকে জানা থাকবে, এটা অনেক নাম আছে, TF120C, TF54, 55 এরকম। এই কেমিক্যালটা হচ্ছে মাল্টি ফাংশনাল এজেন্ট। কি নাম এটা? লিখে রাখতে পারেন আপনারা, এটা কাজে দিতে পারে কখনো। অথবা ইন্ডাস্ট্রিতে যারা আছেন ভবিষ্যতে এটা আসবে,
মাল্টিফাংশনাল এজেন্ট। এটা নিয়ে আমাদের একটা রিসার্চ পেপার পাবলিশ হবে, পুরো বাংলাদেশে এটা নিয়ে কোনো গবেষণা হয় না। যদি এই গবেষণা পাবলিশ হয়, আমাদের এই পেপারটা যদি পাবলিশ হয়, তাহলে এই পুরো বাংলাদেশে এই রিসার্চের মালিক কিন্তু আমি। ঠিক আছে, এটা নিয়ে গবেষণা চলতেছে এই রিসার্চ, হ্যাঁ, ধরে দেখেন মাল্টিফাংশনাল এজেন্ট কি? এটা মাল্টিফাংশনাল এজেন্ট। এই এজেন্ট ব্যবহার করার উদ্দেশ্য কি? এই এজেন্ট হচ্ছে মাল্টিফাংশনাল মানে কি? মানে বলে না একাধিক কাজ। এই মাল্টিফাংশনাল যেটা ব্যবহার করি, তো সোডিয়াম হাইড্রক্সাইড আমার ব্যবহার করা লাগবে না, হাইড্রোজেন পারঅক্সাইড আমার ব্যবহার করা লাগবে না, সিকোয়েস্ট্রিং এজেন্ট আমার ব্যবহার করা লাগবে না। তাহলে কি করবে? ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দূর করে দিবে, হোয়াইটনেস ইনডেক্স মানে ব্রাইটনেসটা বাড়ায় দিবে, হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ, সিকোয়েস্ট্রিং ওয়াটার হার্ডনেসটা দূর করে দিবে। তাহলে আমি এই তিনটার পরিবর্তে আমি একটা কেমিক্যালই ব্যবহার করতে পারবো। ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে এই কেমিক্যালগুলো সবগুলো উঠায় দিয়ে এই একটা মাল্টিফাংশনাল কেমিক্যাল ব্যবহার করছে। এটা কেমিক্যাল ব্যবহার করে দেখা গেছে যে হোয়াইটনেস যে ইন্ডেক্স আমাদের দরকার হয় বা পারঅক্সাইড ক্লিয়ারের কথা যেটা বলা হয়েছে, এটা অনেক ভালো। ন্যাচারাল ইনডেক্স আসলে দূর হয়ে যায়, ওয়াটার হার্ডনেসও কমে যায়। মানে এক কথা বলা যায় যে ভালো একটা কেমিক্যাল যেটা আমরা ব্যবহার করে ডাইংয়ে ইনপুট করতে পারবো, কষ্ট কমে যাবে। তো এটা নিয়ে গবেষণা চলতেছে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের যদি এখন বলা হয় যে ডাইংয়ের শুরুতে কি করা হয়, ডাইংয়ের শুরুতে যেটা করা হয় প্রি ট্রিটমেন্ট প্রসেস করা হয়। এই প্রি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে এইগুলো পার্ট আছে: ইনিশিয়েশন অফ গ্রেড, স্টিচিং, শিয়ারিং, রিসার্চিং, স্কাউরিং, সিঞ্জিং, ব্লিচিং, ডাইং প্রিন্টিং আর ফিনিশিং। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? স্যার শেয়ারিংটা আমার তো জানা নেই। শিয়ারিং এ যেটা করা হয় যেটা যে আপনি ব্লেড দিয়ে ওপেন করা হয়, ব্লেডে কাপড়কে কাটা হয়, ওপেন করা হয়, ওপেন করা, যেমন মেশিন মাপ থাকবে, ধরে ধরে আমরা হচ্ছে কি করি বলেন তো, আমরা যখন কাপড় কাটি না, ওই যে হচ্ছে কি করি, ইন্ডাস্ট্রিতে যারা গার্মেন্টস সব করে তারা কি করা হয়, আমরা ম্যাটার আইন ব্যবহার করি, কাপড় কি মার্কার করা হয়, তারপর প্যাটার্ন করা হয়, তারপর কাপড় কাটিং করা হয়, কাপড় কিভাবে কাটা হয়, অর্থাৎ ব্লেড দিয়ে কাপড় কাটা হয়। তো শেয়ারিং এর কাজটা হচ্ছে ওই ইনস্পেকশন ব্লেড যে কাপড়গুলো আছে, ওগুলো কাপড় আবার দরকার পড়ে তখন শেয়ারিং করা হয়, মানে কাটা হয়, ব্লেড ইউজ করা হয়। এখানে কি ইউজ করা হয়? ব্লেড। ইন্ডাস্ট্রিগুলোতে দেখবেন না যে কাপড় যেভাবে কাটা হয়, যে ব্লেডগুলো ব্যবহার করা হয়, ওই ব্লেডের কথা শেয়ারিং এ বলা হয়েছে। ক্লিয়ার? শেয়ারিং কেন প্রয়োজন? প্রি ট্রিটমেন্টে শেয়ারিং কেন প্রয়োজন? শেয়ারিং না হলে কি হবে? শেয়ারিং না হলে ধরেন এক্সট্রা কাপড় আছে, ধরেন কাপড় হলো আমার দরকার, ধরেন আমার হচ্ছে 50 কেজি কাপড় আপনি ডাই করবেন, ধরেন আমার হচ্ছে 1200 কেজি একটা মেশিনে দিছি, হ্যাঁ, ধরেন 1150 কেজি দিছি। গ্রেড ফেব্রিক তো নিয়ে যায় ওখানে দেওয়া হয়, তাই না? গ্রেড ফেব্রিক তো দেওয়া হয়। তাহলে এখন আমি কি, ধরেন এখানে 1200 কেজি আছে, এখান থেকে আমি কি করবো, এখান থেকে 50 কেজি কাপড় কাটবো, কেটে আমি আবার কি এখানে দিব ডাই করবো। এই জিনিসটা ক্লিয়ার? একসঙ্গে যেগুলো সিঞ্জিং করা হয় এগুলোকে কাটি ডাইং এর জন্য প্রস্তুতি যতটুকু লাগবে দেওয়া। কারণ হচ্ছে দেখেন কিছু কিছু মেশিনে ধরেন যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আপনারা জানেন কিনা, অনেকে হয়তো জানেন, ডাইং এর মেশিনের ক্যাপাসিটি আছে। ধরেন একটা মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 2500 কেজি, ওখানে যদি 2000 কেজি ডাইং করা হয়, ডাইং ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে অবশ্যই। ভালো হয় কেন? খারাপ হবে এবং লস হবে। খারাপ হবে এবং লসও হবে। কোম্পানি কি লস করবে? না। খারাপ কেন হবে বলুন তো? খারাপ হবে কারণ স্যার ওখানে সবকিছু বেশি কালার ক্যাপাসিটি দেওয়া আছে আমার Right. 1500, কিন্তু Right. 2000 কেমনে যাবে? তাও 10 টাকা ভেরিয়েশন লাইটের জায়গায় দিক চলে আসবে। কারণ সেটা তো মিলবে না, কারণ হচ্ছে আমার যে কাপড় যে ক্যাপাসিটি আছে ওই অনুযায়ী কিন্তু আমার সবকিছু সেটআপ করা আছে, কালার সেটআপ করা আছে, এগুলো কিন্তু সেটআপই করা আছে। তাহলে আমি কেন লস করব? আবার ডাইং তো আলাদা কাপড়ের দরকারই হয়, ডাইং তো চলতেই থাকে। সো ইন্ডাস্ট্রিগুলোতে যেটা করা হয়, যেটা যে মেশিনের ক্যাপাসিটি ওই অনুযায়ী ডাইং করা হয়। ধরেন কাপড় হচ্ছে শর্ট পড়ে গেছে, তখন কি হয়, তখন কাপড় কিনে আলাদা থেকে আবার ওখানে যুক্ত করে দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় যে পুরো একটা কাপড় আছে, তার সাথে আবার কিছু কাপড় আছে এক্সট্রা করে ডাইং করা হয়। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো কিন্তু জানা দরকার। ক্লিয়ার? এই কনসেপ্ট প্রি ট্রিটমেন্ট। স্যার শেয়ারিং প্রসেসটা আমরা আমাদের একটা প্রসেস আগে যদি করে দেখা গেছে আমাদের যে পরিমাণ ফেব্রিক লাগবে 50 কেজি লাগবে, আগে কাটবে না, তারপর আমরা যদি প্রসেসগুলো শুরু করি। এখন শেয়ারিং তো এই 3 নাম্বার ধাপই আছে। ইনস্পেকশন অফ গ্রেড উপর পরে করা যাবে। ইনস্পেকশন অফ গ্রেড শুরু ধাপ। ইনস্পেকশন অফ গ্রেডই তো কাপড়ের শুরু। তাহলে আপনি শেয়ারিং এর উপর কাজ করবেন। শেয়ারিং ঠিক আছে। এখন হচ্ছে যত প্রসেসে বলা হবে কেন, আসলে সব প্রসেস আসলে ফলো করাটা খুব বেশি মানে করে না। কেন করে না দেখেন হচ্ছে যে স্কাউরিং, ব্লিচিং ভালো হোক আর খারাপ হোক, মেশিন তো চালাতেছে, ডাইং করতেছে, কিন্তু এটা দরকার আর কি, ইম্পর্টেন্ট। আবার হাইড্রোজেন পারঅক্সাইড কোনো জায়গায় চেক করা না, কিন্তু ক্লিয়ার করা দরকার। চেক না করলে কি হবে?
চেষ্টা করলে পরে যখন ডাইং করবে তখন পিএসসি তো কন্ট্রোল না শেড মিলবে না আর কাপড়ের হচ্ছে রং ধরবে। আমি বারবারই বলি ডাইং করার জন্য পিএস কন্ট্রোল করা দরকার। পিএস কেন কন্ট্রোল করা দরকার? ধরে ওপেন করে নেওয়ার জন্য পিএস কন্ট্রোল করা। হ্যাঁ, কারণ হচ্ছে কি কটন কাপড়ের জন্য পিএস কত দরকার আপনারা জানেন তো? ফাইবারটাকে ওপেন করে নিয়ে কালার শোষণ ক্ষমতা বাড়ানোর জন্য পিএস অর্থাৎ 5.5 থেকে 6.5 এর মধ্যে কি করতে হবে? পিএস রাখতে হবে। আর পলিস্টার আয়রনের জন্য 4.5 থেকে 4.5 অথবা 5.5 এই পর্যন্ত। এখন আমি যখন ডাইং করতেছি যখন পারস্য ক্লিয়ার করতেছি তখন দেখা কটনের হচ্ছে পিএস 7 তারপর কালার লাইট এসে যাবে। কালার তখন লাইট এসে যাবে। লাইট এসে যাবে। লাইট তো বড় কথা না, আমার তো এখন দরকার কি লাইট হলো পরে। এখন ধরেন আমার কত আছে 7, এটাকে আমার কি কমাইতে হবে না? কমাইতে হবে। যদি আমি না কমাই তখন কি হবে? না কমালে যেটা হয় যে কালার ধরে না, কালার ধরেই না। তখন দেখবেন যে ডাইং করে গেছে কালার ধরতেছে। ডাইং কিন্তু খুবই মজাদার একটা সাবজেক্ট, ঠিক আছে? ডাইং কিন্তু অনেক মজাদার সাবজেক্ট। একবার যারা শেড কারেকশন শিখে ফেলে তাদের কিন্তু মজা লাগে শেড কারেকশন। স্যার পিএস তো ফলো করি স্যার আমরা বিফোর ডাইং আগে স্যার মার্সারাইজে পিএস কন্ট্রোল করা। ওটাও করা হয় পিএস। আবার হচ্ছে ডাইং যখন শুরু করবে তখনও অনেক কিছু ডাইং পথেই করা হয় স্যার পিএস কন্ট্রোল। হ্যাঁ, ডাইপাতে তো দেখো বলে আর ডাইপাতে কেন দেখা হয়? ডাইপাতে তো আবার হচ্ছে ডাইপাতে তো খুবই গুরুত্বপূর্ণ। ওই জায়গা তো চেক করবেই। আর ওখানে তো তোমার এক থাকেই, এক কালার তো থাকেই। আবার যদি তুমি পিএস কন্ট্রোল না করে যদি আবার কালার দাও তো ডাইপাতে তো একটা কালার থাকে, আবার যখন কালার দেবে তখন আর কালার তো বেশি হয়ে যাবে। না স্যার তখন সহজ তখন স্যার এই যে পিএইচ খুব একটা কন্ট্রোল হয় না, পরে আবার ওয়াশ করে বুঝছো না? ওয়াশ করে অ্যাসিডিক তবে একটু নতুন নিয়ম বের করছে। যেমন মার্সারাইজে পিএস কন্ট্রোল করবে না, ওয়াশ করে এটা কস্টিং বাড়ায়। এটা মনে করেন যে ঝামেলা এই জায়গাতে আগে এখানে যে আচ্ছা এই মার্সারাইজেশন যে আরেকটা পার্ট আছে এখানে, এটার কাজ কি? মার্সারাইজেশন কি করা হয়? কাপড়ের উজ্জ্বলতা শক্তি এগুলো বৃদ্ধি করবে। যেটা করা হয় কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বা স্ট্রেন বাড়ানোর জন্য এই মার্সারাইজেশনটা করা হয়। আগেই বললাম যে মতামতের বিভেদ থাকবে, কারণ এক একটা ফ্যাক্টরি এক এক ধরনের পলিসি চলে। কোনো জায়গায় সল লাগায় ব্যবহার করে, কোনো জায়গায় সল পরে ব্যবহার করে। এটা কিন্তু হয়েছে, আমি নিজে চাকরি করে আমি জানি। আবার এই যে পিএইচ কন্ট্রোল বলেন, স্করন ব্লিচিং বলেন, কেমিক্যালেরও ভেরিয়েশন আছে, অনেক ধরনের কেমিক্যালের ভেরিয়েশন আছে। এক একটা ফ্যাক্টরি এক একটা কেমিক্যাল ব্যবহার করে। সো মতামতের ডিবেট থাকবে, বাট স্ট্যান্ডার্ড প্রসেস কিন্তু এগুলো বইয়ের কোশ্চেন। তো এটা নিয়ে ক্লিয়ার? আচ্ছা, আরেকটা পার্ট বলবো, বলে আজকে শেষ করবো। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইং এন্ড প্রিন্টিং? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইং এন্ড প্রিন্টিং? ডাইং এর আর প্রিন্টিং এর মধ্যে কি পার্থক্য আছে? স্যার প্রিন্টিংটা হলো একটা নির্দিষ্ট জায়গা অনুযায়ী ছাপ দেওয়া একটা কাপড়ে। আর প্রিন্টিং ইজ দ্য হোল ফেব্রিক, মানে পুরো ফেব্রিক। আরে না, প্রিন্টিংই তো আপনার একটা নির্দিষ্ট জায়গা ডাইং হচ্ছে হোল অনুযায়ী ফেব্রিক, আর প্রিন্টিং হচ্ছে সেপারেট মানে সেপারেট। আর সলিড ডাইং যেটা ওটা তো পুরো ফেব্রিকটা পরীক্ষা থেকে আমার প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইং এন্ড প্রিন্টিং? কি বলবেন? একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে, বলেন, চেষ্টা করেন কি? স্যার ডাইং এ যেমন অনেকগুলো পয়েন্ট বলা যায়, যেমন ডাইং এ পানি বেশি লাগে। একটা বেসিক পার্থক্য আছে, একটা বেসিক পার্থক্য আছে। স্যার এটা জায়গায় জায়গায় প্রিন্ট দেওয়া হয় আর ওইটাই সম্পূর্ণ জায়গায় ডাইং করা হয়। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে ডাইং এবং প্রিন্টিং এর মধ্যে। সেটা হচ্ছে ডাইং ইজ আ প্রসেস where dyes are applied to the whole area of the fabric. জি স্যার ওইটাই বলবো। area of the fabric. আর প্রিন্টিং এর মধ্যে যেটা করা হয়, on the other hand, printing is a process. Printing is the process where dyes are applied to the localized area of the Few area. area of fabric. এটা একটা বেসিক কথা, সব জায়গায় আসে পরীক্ষা। এটা এইভাবে লিখে দিলে হবে, এটা সব জায়গায় ভালো ভালো জিজ্ঞাসা করে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডাইং এন্ড প্রিন্টিং? মধ্যে তো অনেক পার্থক্য আছে। একটা বেসিক পার্থক্য হচ্ছে ডাইং এটা আমরা যে ডাইসগুলো ব্যবহার করি, এটা হোল এরিয়া অফ দ্য ফেব্রিক, ফেব্রিকের পুরো জায়গা জুড়ে আমরা ব্যবহার করি। On the other hand, printing is a process where dyes are applied to the localized area of the fabric. তো প্রিন্টিং কিন্তু দেখা যায়
আমার যে শার্টটা আছে প্রিন্টিং না, এই যে দেখো দেখেন শার্টগুলো এই যে স্যার প্রিন্ট যেগুলো প্রিন্ট করা প্রিন্ট কিন্তু লোকালাইজ হয়ে যায়, পুরো জায়গায় কিন্তু করা হয় না। দেখবেন খুব যে আমাদের যে ফুলের মতো যে ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি প্রিন্টিং কিন্তু যেটা এটা লোকালাইজ এরিয়ার মধ্যে করা হয়, ফুল এরিয়ার মধ্যে করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন ডাইং এ পানি বেশি লাগে, প্রিন্টিং এ পানি কম লাগে, এটা তো আসছে এগুলো বাদ, কিন্তু এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন আসলে ডাইং এর জন্য গুরুত্বপূর্ণ। এখন ডাইং এ তো আমরা কি করি, তিনটা ফেব্রিক ইউজ করি, একটু আগে বললাম, এগুলো জানা দরকার। কটনের জন্য কি করা হয়, পিএস এর কথা বললাম তাই না, কটন, পলিস্টার এবং লাইলন। কত ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ডাইং করা হয়? 100 কি স্যার বলুন স্যার? কি স্যার? কটন কত ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ডাইং করা হয়? স্যার কত তাপমাত্রা? কত রিঅ্যাক্টিভ স্যার, 30 থেকে 35 এরকম। ওরা পরে আসছে 30-35 টা পরে। কটন করা হয় 60 তাই না, 60 পলিস্টার করা হয় 120 আর লাইলন করা হচ্ছে 98 ডিগ্রি সেন্টিগ্রেড। 120 পলিস্টার করা 135 ওটা 140। ওটাই তো বলছি। এটা মনে রাখতে হবে যে ডাইং এর ক্ষেত্রে আমরা কি করি, তুমি যেটা বললা লাইট শেড মিডিয়াম শেড, ওটা তো পরে আসছে। কটন হচ্ছে 60 ডিগ্রিতে ডাইং করা হয়, পলিস্টার 135 এ, লাইলন হচ্ছে 98 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলোর জন্য আমার পিএইচ দরকার। পিএইচ হচ্ছে কটনের জন্য পিএইচ কত রাখতে হবে? 7 থেকে 6 থেকে 6.5 অথবা 5.5 থেকে ধরা হয়। আর পলিস্টার আর লাইলন আমি আগে বললাম একটু ভেরিয়েশন আছে সবার সাথে, ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম করে। পলিস্টার লাইনের জন্য 4.5 থেকে 5.5। এগুলো হচ্ছে পিএইচ, অর্থাৎ ডাইং করার জন্য পিএইচ এর কত রাখতে হবে। কটন হলে দেখবেন 6 থেকে 6.5 এর মধ্যে রাখতে হবে, পলিস্টার লাইন হলে 4.5 থেকে 5.5। আর ডাইং করার জন্য কটন 60 তে করা হয়, পলিস্টার 125, লাইলন 98। এখন আসেন ডাইং এর এটা বোঝার আগে আরেকটা জিনিস সম্পর্কে জানাতে হবে, শেড। আমরা সবাই জানি যে শেড বলি না, শেড পার্সেন্টেজ না, কালার শেড পার্সেন্টেজ। রঙের গভীরতাকেই ছেড়ে। শেড পার্সেন্টেজ মানে কি, কাকে বলে শেড পার্সেন্টেজ? যদি কাউকে জিজ্ঞেস করা যে আমরা বলি কাপড়ের শেড মিলা, শেড পার্সেন্টেজ কি? মানে একটা ফেব্রিকের মধ্যে কতটুকু শেড পার্সেন্টেজ মিন্স ডাইস আছে, the depth of color, the depth of color, কালার। depth of color। অর্থাৎ আমরা যে রেড, ব্লু এবং ইয়েলো ইউজ করি, যে প্রাইমারি কালারগুলো ব্যবহার করি, এই কালারগুলো হচ্ছে ডেপথ কতটুকু, ঠিক আছে, সেটাকে বলা হয় শেড পার্সেন্টেজ। এখন আসলে তিন ধরনের শেড আছে, আমরা জানি না কি কি? লাইট, মিডিয়াম, আর হচ্ছে ডিপ। ডার্ক। আরেকটা শেড আছে স্পেশাল শেড। স্পেশাল শেড না, যেহেতু উনি বলেছিল যে আছে ডাইং এর স্যার পুরো হোল ক্লাস নেন, ওটাই আমরা করার চেষ্টা করছি, ঠিক আছে। অনেকে আপনারা আমার থেকেও অনেক বেশি জানেন, আমি রেসপেক্ট করি, বাট যতটুকু আমার গভীরতা আছে আমি বোঝাচ্ছি। লাইট, মিডিয়াম এবং ডার্ক, এগুলোর একটা আবার কি আছে, পার্সেন্টেজ আছে, শেড পার্সেন্টেজ, তাই না? আমরা কি বলেছিলাম বলেন তো, রেড, ব্লু আর ইয়েলো ইউজ করি। এর কি কালার? লাইট কালার কিভাবে বুঝবো? এটা কাপড়ের কি দেখে, রেড, ব্লু, ইয়েলোর পরিমাণ কতটুকু সেটা দেখে, তাই না? লাইট মানে কি 0.1 থেকে 0.5। এটা কি কার পরিমাণ? এই যে রেড, ব্লু, ইয়েলো পরিমাণ মানে কি এরকম 0.005, 0.01, সাপোজ বলতেছি না 0.02। এই তিনটা যোগ করে যদি দেখা যায় লাইট শেডে কিন্তু 0.1 থেকে 0.5 এর মধ্যে যদি সেটা থাকে সেটাকে কি বলবো, লাইট শেড। মিডিয়াম কি বলবো, 0.6 থেকে 1.5। অর্থাৎ এই তিনটা যোগ করে যদি দেখি যোগফল 0.6 থেকে 1.5 এর মধ্যে, সেটাকে আমরা কি বলবো, মিডিয়াম শেড। আর যদি ডার্ক শেড কিন্তু বলি তাহলে সেটা কি হবে, 3। অর্থাৎ যদি এই তিনটার যোগফল রেড, ব্লু, ইয়েলো পার্সেন্টেজ যোগফল যদি 1.6 থেকে 3 এর মধ্যে হয় তাহলে কি বলবো, ডার্ক শেড। আর 3 এর উপরে যদি এই তিনটা যোগফল 3 এর উপর হয় সেটাকে বলবো স্পেশাল। যেটা ব্ল্যাক কালার যেটা আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হয় স্পেশাল শেড। ক্লিয়ার? এটা কনসেপ্ট কিন্তু আমাদের লাগবে। এখন যেটা বলবো, লাইট কালারের জন্য ডাইং করা হয় কত মিনিট, এখানে ডিফারেন্স আছে। কি করা হয়, 30 থেকে 35 মিনিট ডাইং করা হয়। কত থেকে 30 থেকে 35। মিডিয়ামের জন্য কত, 35 মিনিট থেকে 40 মিনিট, তাই না? আর ডার্ক শেডের জন্য কি 60, ডার্ক শেডের জন্য 60। বোঝা যাচ্ছে তো? আমি ওভারঅল ধারণা দিচ্ছি। এখন আমরা কি ডাইস ইউজ করি, তাই না? রিঅ্যাক্টিভ নাকি ডিরেক্ট ডাইস ইউজ করি? কটনের রিঅ্যাক্টিভ করি। কটনের রিঅ্যাক্টিভ ইউজ করি। এখানে কোশ্চেন আছে, আমাদের ডিরেক্ট ডাই আছে, আমি কেন ব্যবহার করবো না? লাইট ফাস্টার খারাপ লাগে। কেউ কি জানেন?
বুঝলি আমি যেটা বলতেছি যে আমরা হচ্ছে ডাইং করার জন্য কটন ব্যবহার করি। কটনে কি ডাইস ইউজ করি? রিঅ্যাক্টিভ ডাইস ইউজ করি। আমার তো ডিরেক্ট ডাইসও আছে, আমি ডিরেক্ট ডাই কেন ব্যবহার করি না? রিঅ্যাক্টিভ সেটটা ভালো আছে তো। স্যার ওটা স্যার অনেক এটার মধ্যে বেসিক পার্থক্য, হ্যাঁ ওই যে বলছিলাম না? স্যার মানে স্যার রিঅ্যাক্টিভ স্যার কোপারেন্ট ব্যাপার শক্তিশালী ব্যবসা মানে খুব সহজে স্যার কি হয় না শক্তিশালী পানির সাথে হয়ে যায় মিশে যায় সব। ডিরেক্ট ডাই এবং হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমরা ইন্ডাস্ট্রির মধ্যে রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি, কারণ হচ্ছে ডিরেক্ট ডাইয়ের ওয়াশ ফাস্টনেস ভেরি পোর। পোর হওয়ার রিজন হচ্ছে ডিরেক্ট ডাই কি বন্ড আছে? হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড খুব সহজে কি করা যায়? ভাঙা যায়। হাইড্রোজেন বন্ড যদি খুব সহজে ভাঙা যায় তাহলে কি হবে? কাপড়ে পানি খুব সহজে ভিতরে প্রবেশ করবে, পানি আবার কি হবে? খুব সহজে বেরোবে। তার উদাহরণ হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু কাপড় কিনি, কাপড় কিনলে দেখা যায় যে যদি ওই কাপড় ধুই প্রথম দিন কালার উঠে যায়, মানে বুঝবেন এখানে কটন হলো, এটাকে ডিরেক্ট ডাই ব্যবহার করা হয়েছে, কারণ ডিরেক্ট ডাই ফাস্টনেস অনেক খারাপ, দেওয়া মাত্র কাপড়ের রং উঠে যায়। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি রিঅ্যাক্টিভ ডাই ইউজ করি, রিঅ্যাক্টিভ ডাইতে বন্ড আছে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে অনেক শক্তিশালী বন্ড। কোভ্যালেন্ট বন্ড শক্তিশালী বন্ড। এখন কথা হচ্ছে স্যার এখানে যদি পানি প্রবেশ করে না তাহলে তো ডাইং হবে না, ডাইস তো ধরবে না। হ্যাঁ, পানি প্রবেশ করে, পানি বের হয়ে আসার ক্ষমতা অনেক কম। এখানে কিন্তু আমি বলেছিলাম যে আমরা জানি কি কটন কি আয়ন প্রদান করে? কটন সবসময় নেগেটিভ আয়ন প্রদান করে। আমরা যে ডাইসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু নেগেটিভ আয়ন প্রদান করে। তাহলে এখন কি হবে? আকর্ষণ করার জন্য তো একটা পজিটিভ আয়ন দরকার হয়। নেগেটিভ সবসময় কি করবে? বিকর্ষণ করবে, তাই না? তাহলে বিকর্ষণ করলে কি আমার ডাইস ঢুকবে ভিতরে? ঢোকে না। এই জন্য আমরা কি করি? আমরা ইন্ডাস্ট্রিতে শুনে থাকি যে ইলেকট্রোলাইট, আপনারা নাম শুনে থাকবেন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কি? ইলেকট্রোলাইট মানে সল্ট। আমরা যে সল্ট ব্যবহার করি টেক্সটাইল সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই আমরা ইলেকট্রোলাইট আমরা দুইটা ব্যবহার করি। আমরা সবাই জানি কি ব্যবহার করি? আমরা জানি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি। আরেকটা সল্ট ব্যবহার করি, সেটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট। এটা কি? সোডিয়াম সালফেট। এক কথা হচ্ছে স্যার দুটো একটা সল্ট, কোনটা ব্যবহার করবো? আমরা সোডিয়াম ক্লোরাইড। এই দুটার মধ্যে আবার ঝামেলা আছে। এই দুটার মধ্যে ঝামেলা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখন ইন্ডাস্ট্রিগুলো এটা প্রিফার করে। কেন? কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ক্ষয় ঘটায় বেশি, মানে কোরোশন ঘটায়। কিন্তু সোডিয়াম সালফেটটা কোনো প্রকার পাত্রে ক্ষয় ঘটায় না। এই জন্য ইলেকট্রোলাইট থেকে কি ব্যবহার করা হয়? বেস্ট বা উপযুক্ত হচ্ছে সোডিয়াম সালফেট। তবুও আমরা যেহেতু ইন্ডাস্ট্রিগুলো কি করি? সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে উপস্থিত এটা ব্যবহার করি। কিন্তু তোমরা মনে রাখবা, যদি কেউ কোনো প্রশ্ন করে যে এই দুটো সল্টের মধ্যে কোনটা বেশি ব্যবহার করা উপযুক্ত, মনে রাখতে হবে সোডিয়াম সালফেট। যেটা বলতেছিলাম, যেহেতু কটনটাও নেগেটিভ, আবার কি ডাইসগুলো নেগেটিভ, তাহলে নেগেটিভ কি করবে? আমাদের বিকর্ষণ করবে। এই জন্য ইলেকট্রোলাইট হিসেবে সল্ট ব্যবহার করা হয়। সল্টের কি হয়? সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো? সোডিয়াম প্লাস আর হচ্ছে কি ক্লোরিন মাইনাস। সোডিয়াম সালফেটকে যদি ভাঙি তাহলে কি হবে? তাহলে সোডিয়াম প্লাস আর কি হবে? সালফেট 2 মাইনাস। সালফেট 2 মাইনাস। এখন যখন সল্ট যুক্ত করা হয়, যেহেতু নেগেটিভ মেটাল বিকর্ষণ করছে, আমি যখন সল্ট ব্যবহার করি এই সল্টের পজিটিভ আয়নটা ডাইসের সাথে কি হয়? যুক্ত হয়। তাহলে প্লাস মাইনাস কি হবে? আকর্ষণ করবে। অর্থাৎ সল্ট বা ইলেকট্রোলাইট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই ডাইসগুলোকে ফেব্রিকের কাছাকাছি এনে দেবো। ঠিক আছে? তাহলে দেখেন ডিরেক্ট ডাই আমি সোজাই প্রবেশ করতে পারতেছি আর বের হয়ে আসতে পারতেছি, মানে ফাস্টনেস অনেক খারাপ। সেখানে দেখুন রিঅ্যাক্টিভ ডাই যখন ব্যবহার করতেছি, এই বন্ডটাকে যেহেতু বিকর্ষণ করতেছে, আকর্ষণ করার জন্য ইলেকট্রোলাইট ব্যবহার করা হচ্ছে। ইলেকট্রোলাইট ব্যবহার করে কি করা হচ্ছে? খুব কাছাকাছি এনে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা জটিল একটা প্রসেস না কোভ্যালেন্ট বন্ড? এই জন্য বলা হয় যে H+ মানে হচ্ছে হাইড্রোজেন বন্ডের তুলনায় এই যে কি করা হয়? কোভ্যালেন্ট বন্ড অনেক বেশি শক্তিশালী। ক্লিয়ার? এই যে রিঅ্যাক্টিভ ডাই কিন্তু আকর্ষণ ব্যবহার করে। সল্ট খালি আমরা জানি সল্ট ব্যবহার করি, সল্ট ব্যবহার করি। কি কাজ? সল্ট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই যে ডাইস এবং ফেব্রিকগুলো আছে এর কাছাকাছি এনে দেওয়া। তাহলেই কি হবে? ফেব্রিকের গায়ে ডাইসগুলো লাগবে না, এই দুটো লাগবে না। ঠিক আছে? ফিক্সড করে দিচ্ছি। ক্লিয়ার? কিন্তু আমাদের জানাটা কি? এটা বিকর্ষণ করার কথা। পরবর্তীতে এই সল্ট ব্যবহার করে এটা কি করছে? পজিটিভ আর নেগেটিভ আয়ন কি করছে? আকর্ষণ। বোঝা গেছে? জটিল লাগতেছে? জটিল না, কিন্তু এটা কিন্তু প্রসিডিউর ডাইং। এমনি এমনি ডাইং হয় না, আর এমনি এমনি সল্ট দেয় না। সল্ট ব্যবহার করার উদ্দেশ্য আছে। ক্লিয়ার? তাহলে এই জন্য আমরা বলবো যে কেউ যদি জিজ্ঞাসা করে যে ডিরেক্ট ডাই কেন আমরা ব্যবহার করি, আমরা এক কথায় বলবো ডিরেক্ট ডাই হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড খুব সহজে ভেঙে যায়, এর ওয়াশ ফাস্টনেস অনেক খারাপ, পানি সহজে ভিতরে প্রবেশ করতে পারে, পানি বের হয়ে আসতে পারে। বাট রিঅ্যাক্টিভ ডাই ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড আছে, বন্ড অনেক শক্তিশালী, এখানে কি হয়? খুব সহজে পানি ভিতরে প্রবেশ করতে পারে না। এই জন্য আমরা ইলেকট্রোলাইট ব্যবহার করি। যেহেতু দুটা ডাইস নেগেটিভ, কটনটা নেগেটিভ আয়ন, যেহেতু বিকর্ষণ করে
রিপালস করে আকর্ষণ করার জন্য আমরা ইলেকট্রোলাইটটা ব্যবহার করি। সল্ট ব্যবহার করলে ডাইসিলিক ফেব্রিকের গায়ে লেগে যায়, তখনই ডাইংটা কমপ্লিট। ক্লিয়ার? মনে থাকবে? আজকে তাহলে এই পর্যন্ত হ্যাঁ। পরবর্তীতে আমরা এই ধাপ থেকে শুরু করে পরবর্তীভাবে ডাইং করে এবং ফিনিশিং পার্টটা আমরা শেষ করি। স্যার সোডা অ্যাশ যদি ব্যবহার করি স্যার, লাইন সোডা অ্যাশ সোডা অ্যাশ ফিক্স করে দেবো, কাজ ফিক্স করে দেবো। ওই সোডা অ্যাশ খুবই গুরুত্বপূর্ণ, ওই পার্টে আবারও যাবো আমরা যখন ডাইংয়ে যাবো তখন আবার। মনে রাখতে হবে ফিনিশিং এর সময় ইউজ করা হয়, এটা তো ডাইং এর সময় না কি সোডা অ্যাশ যেটা আপনাদের যে কালারটাকে যখন মনে ফিক্স করে রাখা হয় তখন তো ফিনিশিং এর টাইমে এটা ইউজ করা হয়। সফটওয়্যারের সঙ্গে ডাইংও ব্যবহার করা হয়। শুনে নিন কনসেপ্ট মানে খুব মানে সল সোডা ব্যবহার করা হয়, সোডা সোডা ভিডিওটা করে দেন।